আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা ফিজিক্সের 4 নম্বর চ্যাপ্টারে আছি। এই চ্যাপ্টারে হচ্ছে ওয়ান শট এমসিকিউগুলো আমরা শেষ করবো এখানে। আগের দুই ক্লাসে আমরা হচ্ছে আগের দুই চ্যাপ্টার বল এবং হচ্ছে গতি, এই দুটো চ্যাপ্টার হচ্ছে এমসিকিউগুলো শেষ করছি। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের বোর্ডের 150 থেকে 200 এমসিকিউগুলোকে আমরা 30 থেকে 40টার মধ্যে সলভ করবো, যাতে আমাদের টাইম কম লাগে, শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং আমরা যাতে বুঝতে পারি যে কোন টাইপের ম্যাথগুলো আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এখানে আমরা সিমিলারলি আগের মতোই আমরা পুরো চ্যাপ্টারটাকে 6টা টাইপে ভাগ করছি। 6টা টাইপের ম্যাথ যদি আমি যখন ভেঙে ভেঙে করবো, তাহলে আমার যেটা হবে প্রত্যেকটা টাইপের কনসেপ্টটা রিভিশন হয়ে যাবে, প্লাস ওই টাইপের বাকি এমসিকিউগুলো আমি অ্যাপ্রোচ করতে পারবো। তো এখান থেকে আমরা নেক্সট ইয়াতের মধ্যে চলে যাই যে আমাদের এখানে কী কী টাইপের মধ্যে ম্যাথ আছে, আমরা সলিউশন করা শুরু করি। সো এখানে প্রথম টাইপটা হচ্ছে কাজের বেসিক কিছু ফর্মুলা থেকে আমাদের সবসময় কিছু না কিছু ম্যাথ থাকে। সো এখানে যেটা বলা হয়েছে যে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত। তার মানে হচ্ছে একটা গাড়ি একটা বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণটা কত। মানে একটা 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে 44 মিটার ঘুরছে, ঠিক আছে। সো আমি যদি চিন্তা করি এরকম, যে ধরো এরকম একটা সিনারিও ছিল, কিরকম সিনারিও ছিল যে এরকম একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। সো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে কত মিটার, তোমার এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে, এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার 7 মিটার, তাহলে বলছে ও 44 মিটার ঘুরছে। এখন দেখো আমি যদি এটার পরিধি বের করি, বৃত্তের পরিধি বের করি, কারণ তুমি যখন দেখো এখানে তুমি কি করবা, ডব্লু ইকুয়াল টু কত, এফ ইন্টু এস। এফ এর মানটা কত বলো তো, এখানে এফ এর মানটা হচ্ছে তোমার 10 নিউটন, 10, আর এস এর মানটা তোমার বের করা লাগবে, তাই না। তো এস এর মান যেহেতু তুমি কাজ যদি তুমি বের করতে চাও, তাহলে এস এর মানটা তো তোমার দরকার আছে, কতটুকু সরণ হইলো ওই সরণটা তোমার বের করা লাগবে। তাহলে সরণটা আমরা বের করি, ঠিক আছে, সরণটা আমরা বের করবো। এন্ড কেমনে সরণ বের করবো, আমরা তো মনে করো যে ও 44 মিটার যে গেছে, এটা কি বরাবর, এটা বৃত্তাকার পথ বরাবর, এটা কি বরাবর, এই যে এটা বৃত্তাকার পথ বরাবর 40 মিটার রাউন্ড করছে। বাট তোমার দরকার সরণ, মানে দুইটা পয়েন্টের সরলরৈখিক দূরত্ব। তাইলে তোমার কি করা লাগবে, ইনিশিয়াল পয়েন্টটা এখান থেকে বের করা লাগবে আর ফাইনাল পয়েন্টটা বের করা লাগবে। সাপোজ ধরো ইনিশিয়াল পয়েন্টটা এখানে আর ফাইনাল পয়েন্টটা এখানে, তখন এই দুইটার যে লম্ব দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব, এইটাই হবে তোমার সরণ। তো আমাদের এখানে সরণটা বের করে নিতে হবে। আর 44 মিটার কিন্তু অনেকে তোমরা বসাই দিবা সরণ, বাট এটা সরণ না, এটা বৃত্তাকার পথে ঘুরছে, এটা কখনো সরণ না, এটা দূরত্ব হিসেবে নিতে পারো। বাট সরণ মানে দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। তো আমি এখানে আগে পরিধিটা বের করে নিই। পরিধি ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। ওকে, সো বৃত্তের পরিধি যদি 2 পাই আর বের করি, তাহলে মানটা বসাই 2 ইন্টু পায়ের মান এখানে কত দেওয়া বলো তো, 22.22/7। আর আর এর মানটা হচ্ছে কত, আর এর মানটা কত দেওয়া, আর এর মানটা তোমার 7 দেওয়া, আর এর মানটা কত দেওয়া, 7 দেওয়া। 7 7 কাটা 22 আর 2 কত, 44। তার মানে পরিধি হচ্ছে 44 মিটার। তাহলে ব্যাপারটা বুঝছো, পরিধি 44 মিটার মানে হচ্ছে ও যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে 44 মিটার অতিক্রম করলে আবার এই আগের পয়েন্টই ফিরে আসবে, বুঝতে পারছো। সো ও কিন্তু 44 মিটারই গেছে, তার মানে ওর পরিধিও 40 মিটার, ও গেছেও 40 মিটার। মানে ও যদি ইনিশিয়াল পয়েন্ট এটা হয়, সে একবার রাউন্ড করে আবার এখানে পৌঁছাবে। তাহলে সরণটা কত বলো, 0 না, দূরত্ব কত। তোমরা সরণ আর হচ্ছে দূরত্বের যে কনসেপ্টগুলো আমরা করাইছি ওইখানে গেলে ইজিলি বুঝতে পারো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তাও আমি বলে দিলাম, দুইটার মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে তোমার সরণ, আর যে পথে গেছে ওটা হচ্ছে দূরত্ব। তাহলে এই দুইটার মধ্যে পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, আগে ছিল এখানে, ঘুরে আবার এখানে আসছে, তাহলে এখানে ইয়াটা কত, তোমার সরণটা কত, 0। তাহলে এখানে 0 বসাইলে আমরা আলটিমেটলি কাজ পাবো 0। তাহলে এটা অ্যান্সার কত হবে, 0 জুল। বুঝা গেছে, খুবই কনসেপ্টের এটা ম্যাথ। তারপরে এখানে আমাদের আছে যে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়। ওকে, দেখো তাহলে জুল আর নিচে হচ্ছে নিউটন। এখন এটাকে অন্যভাবে আমরা একটু চেঞ্জ করে নিব। আমরা যেহেতু এখানে দেখো রাশি দেওয়া আছে, সো আমি রাশিতে কনভার্ট করি। জুল মানে কার একক, কাজের, আর বল আর নিউটন হচ্ছে তোমার বলের। সো আমরা কি জানি, কাজ ইকুয়াল টু কত, বল ইন্টু সরণ আর বল। সো বল কাটা দিলে কি থাকে বলো তো, সরণ থাকে না। তো কার একক হবে বলো, সরণের একক হবে। বুঝা গেছে, খুবই সহজ, আশা করি তোমরা এটা বুঝছো। এভাবে একটু প্র্যাকটিস করতে হবে। বেসিক ফর্মুলা জানলে তুমি ফিজিক্সে 4 থেকে 5টা এমসিকিউ সবসময় কমন পাবা। নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে এত মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলেন, তার নিজের
সরি এটা ভর হবে 55 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত। তাহলে আমরা জানি, সবসময় মনে রাখবা, যখন কোনো কিছু উপরের দিকে যায় তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। সেটা আমাদের কি, যে মনে রাখবা যে ডব্লিউ ইকুয়াল টু, যে বিভব শক্তিটা আমাদের কি হবে, যে ডব্লিউ ইকুয়াল, বিভব শক্তি যেটা হবে সেটা হচ্ছে যে ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখন বলো এখানে এম কত, ওর নিজের ভর প্লাস এই যে এই দুইটার যোগফল হবে 10 কেজি নিচে, আর নিজের ভর 55 কেজি, তাহলে কত হয় 65। আর জি এর মান হচ্ছে কত আমরা জানি 9.8। আর কত মিটার উচ্চতায় নিয়ে গেছে 850 মিটার। কত মিটার 850 মিটার। সো সবগুলো গুণ করলে কিন্তু আমাদের এখানে ইয়াটা হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে গুণটা করে নিই। সো আমাদের কত কত আছে, আমাদের আছে হচ্ছে 65 into 9.8 65 into 9.8 into 850। ওকে, সো রেজাল্ট হচ্ছে 5400, মানে হলো 5,41,000, 5,41,000। ঠিক আছে, তাহলে 5,41,000 কোনটা আছে এখানে, 5,41,000 মানে 5.4 into 10 to the power 5। বুঝা গেছে, 5.4 into 10 to the power 5, কারণ 5 এর পরে 4 এটার মধ্যেই আছে। সো এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট হচ্ছে আমরা চলে যাই। তারপরে আমাদের বলছে যে নিচের কোন সূত্র থেকে হচ্ছে কাজ পরিমাপ করা যায়। তো ডব্লিউ ইকুয়াল টু এফএস আমরা জানি, তাই না? ডব্লিউ ইকুয়াল টু এফএস একটা বেসিক ফর্মুলা। ডব্লিউ ইকুয়াল টু পিটি, আমরা ফর্মুলা বলছি কত, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ক্ষমতা মানে হচ্ছে একক সময় কাজ। সো সেখান থেকে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। সো আমরা যদি পিটি ইকুয়াল টু কত লেখা যায় ডব্লিউ, সো আমাদের এটাও কারেক্ট। আবার আমরা দেখছি যে বিভব শক্তির ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, একটু আগে ম্যাথ করে আসলাম, এই যে ডব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো তো? তিনটাই হবে। আবার হাফ কে এক্স স্কোয়ারও হতে পারে, ওটাও অতিকৃত কাজ, মানে গতিশক্তি যেটা। সো এই বেসিক ফর্মুলা পারলেও তুমি এখান থেকে ভালো পরিমাণে একটা জিনিস কমন পাবা। তারপরে চলে আসো আমাদের পরের নাম্বারের কোশ্চেনগুলো। এখানে বলছে কোনো বস্তু ত্বরণ না থাকলে, কোনো বস্তু যদি ত্বরণই না থাকে, যদি দেখো, যদি আমি বলি ত্বরণ শূন্য, ত্বরণ কত? শূন্য। আচ্ছা, ত্বরণ শূন্য হইলে বল শূন্য হবে না, এফ শূন্য হবে না, কারণ এফ ইকুয়াল টু কত, এম এ। সো যেহেতু এর মানটা শূন্য, তাহলে এফও শূন্য হবে। এফ যদি শূন্য হয় তাহলে ডব্লিউ শূন্য হবে না। কেন? কারণ ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ইন্টু এস। সো এফ শূন্য হলে পুরোটা জিরো হবে। তাহলে আমাদের কৃত কাজটা শূন্য হয়ে গেছে, আর এফ তো শূন্য হচ্ছে বলছি, আর আদি বেগ আর শেষ বেগ সমান থাকবে। ত্বরণ যদি না থাকে তাহলে এ শূন্য। এ শূন্য মানে হচ্ছে দেখো শূন্য, আমি এ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো ত্বরণ। সো এটা যদি শূন্য হয়ে যায়, শূন্য ইন্টু টি ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ। সো জিরো ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ। সো ভি ইকুয়াল টু কত, ইউ। এটা এইভাবে বোঝা যায়, যখন তোমার মধ্যে ত্বরণ থাকবে না তখন কিন্তু বেগের পরিবর্তন হবে না। সো আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে। অ্যান্সার কি হবে বলো তো? তিনটাই। তারপরে চলে আসে আমাদের নেক্সট। এখানে বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরে 50 মিটার বেগে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? এখন একটা কথা মাথায় রাখবা, যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি হচ্ছে আমাদের গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন এখানে বেসিক ফর্মুলাটা বুঝবে, এটা সবসময় কাজে দিবে। আমি যখন কোনো একটা বস্তুকে ছেড়ে দিছি, এই পয়েন্টে আমার কি আছে বলতো? এই পয়েন্টে শুধুমাত্র গতিশক্তি আছে। এই পয়েন্টে কি আছে? শুধুমাত্র গতিশক্তি আছে, প্লাস এই পয়েন্টে বিভব শক্তিও আছে। তার মানে যখন তুমি কোনো কিছুকে যখন একটা ভেলোসিটি নিক্ষেপ করবে, এর মধ্যে গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। এখানেও কি আছে বলো? এখানেও গতিশক্তি আছে প্লাস বিভব শক্তি আছে। এখন মাথায় যেটা রাখবা সেটা হচ্ছে যে এই পয়েন্টে যখন তুমি ছেড়ে দিছো তখন ওই পয়েন্টে হাইটটা কত? শূন্য না? মানে এই লেয়ারের সাপেক্ষে তুমি যে লেয়ারতে কল্পনা করতেছো, এই লেয়ারের সাপেক্ষে হাইট কত? শূন্য। তার মানে এখানে বিভব শক্তিটা শূন্য, আর এখানে গতিশক্তিটা শূন্য। তার মানে আমি উল্টা এটাও বলতে পারি যে আমাদের এই পয়েন্টে যে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে গতিশক্তি সমান, কারণ এখানে বিভব শক্তি শূন্য। সো তুমি যোগ করলে সেটা গতিশক্তি থাকবে। আবার এই পয়েন্টে তুমি একবারে ফাইনাল পয়েন্টে চলে আসবে, সেখানে তোমার গতিশক্তি শূন্য, কারণ সেখানে কোনো ভ্যালোসিটি নাই। উপরে ওইটা তোমার বস্তুটা থেমে যায়। সো ভ্যালোসিটি শূন্য, সো তোমার গতিশক্তিও শূন্য, বাট ওইখানে বিভব শক্তিটা আছে।
তার মানে এখানে বলতে পারি মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু বিয়োগ শক্তি। সো তুমি এটার গতিশক্তি বের করলেও যে রেজাল্ট পাবা, এই পয়েন্টে এসে বিয়োগ শক্তি বের করলে একই রেজাল্ট পাবা। এই পয়েন্টের গতিশক্তি ইকুয়াল টু এই পয়েন্টের বিয়োগ শক্তি ইকুয়াল টু মোট যান্ত্রিক শক্তি। বুঝা গেছে? তাহলে ইনিশিয়ালি আমাদের যে গতিশক্তি ছিল সেটাই মোট যান্ত্রিক শক্তি, ফাইনালি যে বিয়োগ শক্তি হয়েছে সেটাই তোমার মোট যান্ত্রিক শক্তি। যে কোনো একটা বের করলেই হবে। এখন 5 কেজি ভরের একটা বস্তুকে খারাপ এত মিটার উপরে নিক্ষেপ করলে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে? তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে যান্ত্রিক শক্তি হবে সেটা হবে এই পয়েন্টের গতিশক্তি সমান, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি। বুঝা গেছে এই কথাটা? তাহলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি হবে এই পয়েন্টে গতিশক্তি সমান, অথবা এই পয়েন্টের বিয়োগ শক্তির সমান। বাট আমার বিয়োগ শক্তি বের করতে গেলে আবার তোমার হাইট বের করা লাগবে, সো দরকার নেই, আমরা গতিশক্তি দিয়ে করে ফেলি। তাহলে গতিশক্তি ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার বসায় দাও। হাফ ইন্টু এম এর মান হচ্ছে কত? 5 ইন্টু কত? 50 স্কোয়ার। সো আমরা খুব সহজে এটা করতে পারি, যেমন এখানে হচ্ছে কত? 5 ইন্টু 250 ইন্টু হচ্ছে কত? 1/2। সো 5 25 কত হয় বলো তো? 5 25 হয় 125, আর কত? ডাবল 0, ঠিক আছে? সো এইভাবে করলাম। আর যদি তুমি 2 দিয়ে ভাগ করো ইন্টু 1/2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে, এই ক্যালকুলেটর তুমি করে ফেলবে সব একবারে বসে, এখানে একবারে বসাই দিলে তোমার রেজাল্টটা এখানে চলে আসবে, ঠিক আছে? সো 6250 আসে, ঠিক আছে? ডাবল করলে 12500, ঠিক আছে? সো অ্যান্সার হবে কত? এত জুল। এটা তুমি এই লাইন থেকে ক্যালকুলেট করে দিবা, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তারপরে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটা? আচ্ছা, শক্তি কোন রূপে সবসময় বেশি থাকে? তুমি আশেপাশে যতগুলা দেখবা, যেমন তুমি গ্যাসের কথা চিন্তা করো, বাতাসে গ্যাস মলিকুলগুলা প্রত্যেক মুহূর্তে কিন্তু ওরা মুভমেন্ট করে, তার মানে ওদের গতিশক্তি আছে, ওদের মধ্যে বিয়োগ শক্তিও আছে। রাস্তায় গাড়ি ঘোড়া চিন্তা করো, এই মহাকাশে যত তুমি এলিমেন্টস দেখবা, গ্রহ থেকে শুরু করে উপগ্রহ চিন্তা করতে পারো, গ্যালাক্সি, তারপরে তুমি যদি নিউক্লিয়াসের মানে তুমি পরমাণুর ভিতরে চলে যাও, ইলেকট্রন প্রোটন সবগুলা মুভমেন্ট করতেছে, সবগুলোর মধ্যে গতিশক্তি বিয়োগ শক্তি আছে। অ্যান্ড গতিশক্তি আর বিয়োগ শক্তি এটা সাধারণ রূপ, তুমি চোখ খুললেই দেখতে পারো আশেপাশে সবকিছু গতিশীল। সো এই জিনিসটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি, ঠিক আছে? যেহেতু গতিশক্তি বিয়োগ শক্তির কনসেপ্ট, তো আমরা সবচেয়ে সাধারণ রূপটাকে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি বলবো। তারপরে এখানে দেখো গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে? তাহলে এই টাইপের ম্যাথগুলো পারার জন্য তোমাকে জাস্ট ফর্মুলাগুলো পাঠতে হবে, বারবার বলতেছি। সো আমাদের দেখো ইকে ইকুয়াল টু কত? ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ওকে? কত? হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি এটা করা তুমি ম্যানুয়ালি করতে পারো, শর্টকাটে করা যায়। গতিশক্তি 9 গুণ হলে তাহলে এটা তুমি কত গুণ পাইছো? এটা হচ্ছে 9 গুণ পাইছো। কত গুণ পাইছো? 9 গুণ পাইছো। তাহলে বেগ কত গুণ হবে? দেখো তো এখানে যদি আমরা বেগকে দ্বিগুণ করি তাহলে কত হয়? বেগকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত? 2v স্কোয়ার। সো তখন আমরা কত পাচ্ছি? দেখো তো বেগকে দ্বিগুণ করলে 4 আসে। সো এই 4টাকে আমি বাইরে নিয়ে আসি, আর কত? হাফ এম ভি স্কোয়ার বসাই দিই। তাহলে গতিশক্তি কত গুণ বাড়ছে? 4 গুণ। আবার যদি 3, আমি এটা হলো কত? দ্বিগুণ। দ্বিগুণ হলে কত হয়? 4 গুণ হয়। আবার যদি 3 গুণ হয়, 3 গুণ হলে গতিশক্তি কত গুণ হবে? মানে বেগ। আবার দেখো বেগ যদি 3 গুণ হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। বুঝা গেছে? কত গুণ হবে? 9 গুণ হবে। কত গুণ হবে? যদি আমরা দ্বিগুণ করি তাহলে 4 গুণ, 3 গুণ করলে 9 গুণ, তারপর যদি আমরা 4 গুণ করি, 4 গুণ করলে কত হবে? 16 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। বুঝা গেছে? তার মানে গতিশক্তি 9 গুণ হবে তখন যখন বেগটা আমরা কত গুণ করব? 3 গুণ করব। সিম্পলি এটা মনে রাখতে পারো। 5 গুণ করলে কত হবে? 25 গুণ। মানে গতিশক্তি যদি 25 হয় তাহলে বেগ করতে হবে 5 গুণ। 5 5 25, মানে 5 স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 25 হয়। তারপরে এখানে দেখো যে আমাকে এখানে বলছে যে এমভরের একটা বস্তুকে তুমি 20 মিটার উপরে রাখবা, 30 মিটার, 40, 50 মিটার উপরে রাখা হলো, কোন অবস্থান থেকে ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? তুমি একটা কথা চিন্তা করো যে তুমি এটা ফিজিক্স ছাড়াই করতে পারো। কম উচ্চতা থেকে যদি এটাকে ফেলে দাও তাহলে ওর বেগ ভেলোসিটি কি এখানে কম হবে না? যেমন ধরো তুমি একটা বস্তুকে অনেক বেশি উপর থেকে ছেড়ে দিছো, তাহলে কি ও ধরতে ওকে বেশি কষ্ট হবে, কারণ ও বেশি ভেলোসিটি নিয়ে নামবে। কারণ তোমার ভি ফর্মুলাটা কি ছিল? ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস জিটি। সো তোমার অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করতেছে বলো? নিচের দিকে কাজ করতেছে না? তাহলে যত টাইম বেশি লাগবে তোমার ভ্যালোসিটিও তত বাড়বে। ভ্যালোসিটি বেশি তার মানে হচ্ছে ইকে বা কাইনেটিক এনার্জিও তত বেশি। তার মানে তুমি যত উপর থেকে ফেলবা ওইটা বেশি বেগ লাভ করবে, ওটা বেশি গতিশক্তিতে নিচে নামবে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এখানে সবচেয়ে উপরে কোনটা ছিল? 50 মিটার।
500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার বেগে চলছে, বস্তুটিকে এত মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত? এটা হাফ এমভি স্কয়ার। এখন হাফ এমভি স্কয়ার করার জন্য তোমাকে 10 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আদিবেগ কত ছিল? এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে তোমার ত্বরণ, এটা হচ্ছে তোমার টাইম। সো ভি ইকুয়াল টু কত? ফর্মুলা কি জানো বলো? ভি ইকুয়াল টু ইউ, যেহেতু মন্দন ছিল, মন্দন তার মানে কি হবে? -80। সো আদিবেগ ছিল 20 মাইনাস 0.5 ইন্টু কত? টি, টি হচ্ছে 10। সো বোঝাই যাচ্ছে 20 মাইনাস এটা হবে কত? 5, তার মানে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। সো ভেলোসিটি এত। তাহলে ইকে কত হবে বলো তো? ইকে কাইনেটিক এনার্জি চাইছে হাফ এম ভি স্কোয়ার, ওকে, হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমি বসাই দিলে কত আসে? হাফ ইন্টু এম এর মান কত বলো এখানে? 500, ভি স্কোয়ার মানে হলো কত? 15 স্কোয়ার, ঠিক আছে? সো আমাদের কত আসে? যে 500 আর 15 স্কোয়ার। সো আমরা এখান থেকে এটা সলিউশনটা করে নিই। সামহাও আজকে আমার কাছে ক্যালকুলেটরটা নাই, সো একটু সমস্যায় পড়ে গেছি। তো এখানে হচ্ছে 500 ইন্টু আর 15 কত ছিল? স্কোয়ার ছিল, তাই না? স্কোয়ার 15 স্কোয়ার স্কোয়ার 225, ওকে। সো এটাতে আমরা এখান থেকে 500 ইন্টু 225 ইন্টু 0.5, সো এটা 500 225 টু 0.5, সো এখানে আমরা পারলো ইন্টু 10^24, ওকে। তো অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের? এইটা অ্যান্সার, বুঝা গেছে? সো এইটা এগুলো আমরা আশা করি আমরা পারবো, আমাদের সমস্যা হবে না। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের পরে বলছে যে এত বেগে গতিশীল 10 কেজি ভরের একটা বস্তু গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলো, বস্তুটির বেগ কত হবে? 20 জুল শক্তি প্রয়োগ করা হয়েছে গতির দিকে, তাহলে বলছে বস্তুটির বেগ কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। যে আমাদের এত বেগে গতিশীল, তাহলে এটা হচ্ছে তোমার ইউ দিতে পারো। গতিশীল 10 কেজি ভরের যে ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো কত জুল দেওয়া হয়েছে? গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার কি? ডব্লিউ, হ্যাঁ, 20 জুল শক্তি প্রদান করা হলো 10 কেজি ভরের উপর। তাহলে বলছে বস্তুটির বেগ কত হবে? আদিবেগটা তো ছিলই, সো তুমি আরো 20 জুল দিছো 10 কেজির উপর। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাই তো। সো আরো 20 জুল আমি শক্তি দিলাম, শক্তি দেওয়ার ফলে তার ভেলোসিটি কতটুকু চেঞ্জ হলে চিন্তা করো তো। এখানে তোমার 20, আমরা যদি ভরটা বসায় দিই তাহলে তার কি পরিমাণ ভেলোসিটি তোমার এখানে ইনক্রিজ হয়েছে। সো 20 জুল শক্তি দিছো তুমি স্থির অবস্থা থেকে, তাইলে তার এখন টোটাল তার শক্তিটা কত হবে বলো? টোটাল শক্তি হবে হচ্ছে, আমরা যদি এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করা যায়, এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। যেমন আমাদের এখন তার যদি 20 জুল শক্তি প্রদান করি তাহলে টোটাল শক্তি কত? টোটাল ধরলাম ইকে, এটা ই টোটাল, ই টোটাল ইকুয়াল টু আগে কত ছিল? এত বেগে গতিশীল ছিল হাফ এম, এম হচ্ছে 10, ভি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার। এটা ছিল আগে শক্তি, প্লাস তুমি আরো কত জুল দিছো? 20 জুল দিছো, বুঝা গেছে? তাহলে এখন নতুন সে ভেলোসিটি পাবে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে চিন্তা করো ইকের মানটা, মানে এটা এলো এর টোটাল। এখানে যদি আমি চিন্তা করি তাহলে আগে কতটুকু ছিল? আগে ছিল হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, মানে এতটুকু শক্তি ছিল, তার সাথে আমি 20 জুল অ্যাড করছি। তাহলে নতুন একটা কি হবে? সে নতুন একটা কাইনেটিক এনার্জি পাবে, সেটা হচ্ছে ইকে। তাহলে এখানে কত আসে আমাদের? 25। সো এটা হলো কত? 5 ইন্টু 25 প্লাস 20, তার মানে মোটামুটি আমাদের ইকের মানটা আসতেছে 125 প্লাস 20 145 জুল।
তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার। এইটা হচ্ছে নতুন ভেলোসিটি, এটা হচ্ছে নতুন ভেলোসিটি 125। তাহলে আমরা ভি স্কোয়ারের মানটা কত পাই, 2 ইন্টু 125 বাই হচ্ছে এম রুট ওভার। সো এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে 2 ইন্টু 145 ভাগ হচ্ছে আমাদের এম, এম এর মানটা ছিল কত, 10 কেজি। সো ভেলোসিটি আসে হচ্ছে 5.38 বা 38, মানে 5.38 বা 39। তাহলে কত আসে আমাদের ভেলোসিটি, 5.39 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, সো এটা মোটামুটি খুবই টাফেস্ট, মোটামুটি একটু কনসেপ্টের মধ্যেই ছিল। যে আমি আগে একটা ভেলোসিটি ছিল, কারণ হচ্ছে তোমার এখানে একটা বেগের মধ্যে ছিল প্লাস তার তো ভর আছে, তার মানে আগে একটা ভেলোসিটি ছিল, তার সাথে আরো তো 20 জুল দিছো, তার মানে কি তার গতিশক্তি বাড়বে, তার মানে ভেলোসিটিও বাড়বে। সো তার ইকে যে টোটাল যেটা হবে সেটা হচ্ছে আগের ভেলোসিটি প্লাস 20 জুল। সো ওইখান থেকে হিসাব করে আমরা ভি এর মানটা পাইছি এটা। ওকে, তারপরে এখানে আমরা বলছি যে 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে এর গতিশক্তি কত হবে। খুবই সহজ, 50 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা বলছিলাম যে কিভাবে যে তোমার মিটার পার সেকেন্ডে নিতে হয়। জাস্ট এটাকে ভাগ করে দিবা কত দিয়ে, 50 ভাগ 3.6 শর্টকাট। সো 50 ভাগ 3.6 আমাদের কত, হ্যাঁ এটা কত আসে, 13.8889 এত। তাহলে আমাদের কত হবে, হাফ এম ভি স্কোয়ার। সো বসায় দাও এখানে 0.5 ইন্টু 90 ইন্টু 13.89 স্কোয়ার। সো আমাদের রেজাল্ট কি দাঁড়ায়, 868.1.94 জুল। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট স্লাইড, এখানে আমাদের বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। সো আমরা একটা ফর্মুলা জানি, ইকে ইকুয়াল টু হচ্ছে কত, পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এটা আমাদের সবসময় কাজে লাগবে, পি স্কোয়ার বাই 2m। এটা কীভাবে আসে, খুব সহজে আমরা যদি বলি ইকে মানে কত, হাফ এম বি স্কোয়ার। সো এখান থেকে যেটা আমরা করতে পারি, আমরা উপরে একটা এম নিলাম, এক বেশি নিছি, নিচেটাকে দিয়ে ব্যালেন্স করো। সো এটা মানে কত, পি না, সো পি স্কোয়ার আর নিচে 2 আর হচ্ছে কত, এম। সো এটা মাঝে মাঝে প্রতিপাদন আসে 6 নম্বরে, সো এটা দেখে নিবা। তারপরে আমাকে বলছে এই ডায়াগ্রামের জন্য পি বিন্দুতে গতিশক্তি কত। তাহলে এই ডায়াগ্রামে হচ্ছে আমাদের একটা এ বস্তু দেওয়া আছে, এই বস্তুটা মানে এই পয়েন্টে ছিল বস্তুটা, পরে হচ্ছে বি পয়েন্টে আসছে, তাহলে বলছে বি বিন্দুতে গতিশক্তি কত। তাহলে এখানে ইনিশিয়ালি কত ছিল বলো তো, ইনিশিয়ালি আদি বেগটা ছিল 0, তারপরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে, তাহলে তার গতিশক্তি কতটুকু হবে। তাহলে এই পয়েন্টে আমাদের ভেলোসিটি দরকার, এই পয়েন্টে ভেলোসিটি ভি ইকুয়াল টু ফর্মুলা কি, ইউ স্কোয়ার, যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে প্লাস 2g, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে। ওকে, সো আদি বেগটা কত ছিল, 0 ছিল না, কারণ ইনিশিয়ালি কোনো কিছু যখন ছেড়ে দিবে, কিছু না বলবে 0 ধরেই নিবে এটা সব সময়। সো আমাদের ভি স্কোয়ারের মানটা আসতেছে কত, ভি স্কোয়ারের মানটা আসতেছে 2gx। এখন আমরা জানি আমাদের গতিশক্তি ইকে ইকুয়াল টু কত, যে হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো হাফ এম এর মানটা ধরো এম যেহেতু কিছু দেওয়ার নেই, আর ভি স্কোয়ারের মানটা হচ্ছে 2gx। সো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 2 কাটা, তাহলে থাকতেছে কত, এম জি এক্স। তাহলে ইকে এর মানটা কত আমাদের, এম জি এক্স। বুঝা গেছে। সো যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে সবসময় আমাদের একটা সিকিউ থাকে, প্লাস এমসিকিউগুলো এখানে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আসছে এই টপিকের মধ্যেই গতিশক্তির, যে আমাকে একটা লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্রটা হচ্ছে ভি বনাম টি এর লেখচিত্র। সো আমরা যারা এই লেখচিত্রগুলো পড়ছি তারা জানি ভি বনাম টি এর লেখচিত্র আসলে কি ডিফাইন করে, ত্বরণকে নির্দেশ করে। ঠিক আছে, আমরা গতি চ্যাপ্টারে এগুলো ভালোভাবে দেখছিলাম। সো বলছে লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির রয়েছে। সো লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির রয়েছে, গতিশক্তি স্থির থাকা মানে কি বলতো, ইকে স্থির। ইকে মানে কত, হাফ এম বি স্কোয়ার। সো গতিশক্তি কখন স্থির থাকবে, ভর তো সবসময়, কারণ যে কোনো পার্টিকেলের তো ভর আছে। সো ভি যখন 0 হবে তখন হচ্ছে ইকের মানটা আমাদের কত হবে, 0 হবে। সো এই পয়েন্টে কোন জায়গায় ভি আমাদের 0 বলো তো, এই যে আমাদের যেখানে আমাদের টি এর সমান্তরাল, এই পয়েন্টে ভি চেঞ্জ হচ্ছে না, এই পয়েন্টে ভি চেঞ্জ হচ্ছে না, এখানে ভি 0, এখানে ভি 0,
এখানেও ভি জিরো, বাকি সব জায়গায় ভি তোমার এখানে বাড়তেছে, এখানে কমতেছে, এখানে কমতেছে। তার মানে এ বি আর হচ্ছে সি ডি এর জায়গায় তোমার ভেলোসিটি শূন্য, তার মানে গতিশক্তিও শূন্য। তাহলে অ্যান্সারটা হবে এ বি এবং হচ্ছে সিডি। তাহলে গতিশক্তি থেকে এই টাইপগুলো যদি আমরা করি, আশা করি আমাদের বোর্ডে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে হচ্ছে আমাদের বিভব শক্তি। এখানে বলছে যে একটি বস্তুকে টান টান করে রাখলে এর মধ্যে কী ধরনের শক্তি জমা হয়। যখন কোনো কিছুর মধ্যে শক্তি জমা হবে তখনই সেটাকে আমরা বলবো বিভব শক্তি, বা এটা আলাদা একটা নাম আছে, এটাকে আমরা বলি স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তিও বলা যায়। যেমন একটা স্প্রিংকে তুমি টান টান করে রাখলা, তাহলে ওটার মধ্যে একটা শক্তি জমা হবে না? কেমনে শক্তি জমা হলো? স্প্রিংকে তুমি সংকুচিত করো, ও কিন্তু আবার প্রসারিত হবে, মানে ও কিন্তু একটা বল দিবে, আবার প্রসারিত করো, ও কিন্তু সংকুচিত হয়ে আরেকটা বল দিবে। আবার তুমি কোনো বস্তুকে একটু উপরে নিয়ে রেখে দাও, ওটাকে ছেড়ে দিলে আবার ভূমিতে যখন সে পৌঁছাবে তখন কিন্তু সে ভূমিতে একটা ফোর্স দিবে বা একটা বল দিবে, একটা গতিশক্তি দিবে। সো প্রত্যেকটার মধ্যেই কি হয়েছে, যখন তুমি তার অবস্থা চেঞ্জ করছো বা আকারে চেঞ্জ করছো তার মধ্যে শক্তি জমা হয়েছে, এইগুলাকে আমরা বলবো বিভব শক্তি। সো এই একটা যদি আমরা বুঝতে পারি, বাকি সবগুলোই আমাদের মোটামুটি করতে পারবো এই টাইপের। যদি আর এখানে যে কোনো স্প্রিং থাকতে পারে, কোনো একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে রাখলাম, এটাও বিভব শক্তি। যে কোনো কিছুর মধ্যে যদি শক্তি জমা হয় সেটাকে আমরা বিভব শক্তি বলবো। তারপরে এখানে আছে যে আমাকে বলছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কি শক্তি জমা হবে। সিমিলার টু আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাইছি, তার মানে আমাদের mgh, সো পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে তার মধ্যে, বিভব শক্তি। 10 কেজি ভরের একটি বস্তুকে এত বেগে একটা স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবক এত হলে কতটুকু সংকুচিত হবে। আচ্ছা, সো ধরো এখানে একটা স্প্রিং আছে, সো এটা একটা স্প্রিং এর উপর হচ্ছে একটা বস্তু এসে পড়ছে, ঠিক আছে? তাহলে কি হবে বলতো, এই যে বস্তুর যে কাইনেটিক এনার্জি, এটার যে কাইনেটিক এনার্জি আছে আর স্প্রিং এর যে এনার্জি আছে সেটাতে কনভার্ট হবে। তার মানে বস্তুটা যখন স্প্রিংকে আঘাত করলো, বস্তুর পুরো শক্তিটা স্প্রিং এর মধ্যে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ই কে ইকুয়াল টু ইপি। ইপি মানে হচ্ছে স্প্রিং এর মধ্যে যেই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। তো ই কে মানে কত বলো, হাফ এম বি স্কোয়ার, কারণ এইটার যে গতিশক্তি পুরোটাই স্প্রিং পাবে, ওইটা দিয়ে স্প্রিং সংকুচিত হবে। স্প্রিং এর ইয়াটা হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। এক্স হচ্ছে কি পরিমাণ সংকুচিত হয়েছে, প্রসারিত হয়েছে। তাহলে হাফ হাফ যদি আমরা বাদ দিই এখানে, তাহলে আমাদের দরকার ছিল এক্স এর মানটা, সো এম ভি স্কোয়ার বাই কে রুট ওভার, এই পুরোটার মান হচ্ছে কি এক্স। সো আমরা যদি এখানে মানগুলো বসায় দিই তাহলে আমাদের এখানে রেজাল্ট চলে আসবে। যেমন এখানে এম এর মানটা হচ্ছে 10, ভি এর মানটা হচ্ছে 10 স্কোয়ার, আর কে এর মানটা হচ্ছে 1 2 3 4 5, 10 স্কোয়ার। সো এটা হচ্ছে এক্স এর মানটা আসছে 0.1 মিটার। সো আমাদের এই পরিমাণ কি হবে, এটা সংকুচিত হবে। তারপরে হচ্ছে আমাদের বিভব শক্তি নিয়ে আরেক কয়েকটা টাইপ আছে। যেমন 5 কেজি ভরের বস্তুকে এত বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ওকে, সো প্রথমে আমরা উচ্চতাটা বের করে নিব যে 5 কেজি ভরের বস্তুকে এত বেগে নিক্ষেপ করলে কত উচ্চতায় উঠবে। আমরা গতিতে শর্টকাটগুলো পড়াইছিলাম যে কিভাবে আমরা এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারি, স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এখন এটা যদি মনে না থাকে এটা দিয়ে করে ফেলবো, ওই যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা দিয়ে করে ফেলবো। এটা দিয়ে মানে এটার শর্টকাট লেখা হয়, এটা দিয়ে এটা আসছে কিভাবে, যখন কোনো একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো ফাইনাল পয়েন্টে তার ভেলোসিটি কত, 0 না? সো 0 ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার মাইনাস 2gh, সেখান থেকে তোমার আসে 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার, সো সেখান থেকে h ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই 2g। সো আমরা শর্টকাটগুলো ইউজ করবো এমসিকিউতে টাইম বাঁচানোর জন্য। তো আদিবেগ এখানে কত, 50 স্কোয়ার 2 ইন্টু কত, 9.8। সো কত মিটার উচ্চতায় ওঠে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি, 50 স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু 9.8, 127.55 মিটার। এত মিটার উপরে উঠছে, এটাতে একটু টাইম লাগবে করতে। 127.5 মিটার উঠছে। এখন বলছে কোন উচ্চতা থেকে বিভব শক্তি গতিশক্তি সমান হবে। এখন এটা ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, আমরা একটা শর্টকাট ইউজ করবো। অ্যান্ড এই শর্টকাটের ভিডিওটা তোমার দেওয়া আছে, তো ইয়ার থেকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো 127.55 মিটার এখানে আমার টোটাল হাইটের মধ্যে বলছে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাইলে আমাদের দেখো বিভব শক্তি, আমি যদি এটা লিখি বাংলায় যে বিভব শক্তি ইপি হবে, বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, হাফ অফ ইকে, তাই না?
এটাই তো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে দেখো এটাকে 2 EP ইকুয়াল টু কত লেখা যায়, ইকে লেখা যায়। এখন চিন্তা করো এখানে এটার আগে আছে কত 1, এটার আগে আছে 2 আর এটার আগে আছে 1, তাহলে এটাকে 3টা ভাগে ভাগ করবা। সমান কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করে ফেলো। 3টা ভাগে ভাগ করার ফলে এখন বলো তো কোনটা বড়, ইপি বড় নাকি ইকে বড়? বলছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তার মানে বিভব ইকে বড়। কে বড়? ইকে। অথবা আমি বলতে পারি ইপি ছোট। ইপি যদি ছোট হয় তাহলে কোথায়, মানে হাইটটা কি নিচের দিকে হবে বেশি নাকি উপরের দিকে হবে? যেহেতু বিভব শক্তি হচ্ছে তোমার mgh, তার মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত কম বিভব শক্তিও তত কম। সো আমি বলতেছি বিভব শক্তি কম, তার মানে এইচটা হবে নিচের দিকে। তাহলে তোমার পয়েন্টটা হবে এই পয়েন্ট। কোন পয়েন্ট হবে? এই পয়েন্ট হবে। এখন এই পয়েন্টটা বলো তো তুমি 3টা ভাগে ভাগ করছো তাই না? এই পয়েন্টের ভাগ কতটুকু? যে পুরাটার হাইট ভাগ 3, তাহলে উচ্চতা হবে এইটাই তোমার। তাহলে হাইট কত পাইছি আমি? 100 কত পাইলাম? যে 127.55, নিচে ভাগ হবে কত? 3। এটাই হবে অ্যান্সার কত? 42.52। বুঝা গেছে? সো এটা যদি আমি শর্টকাট ছাড়া করতে যাই 42.52, অ্যান্ড এই বিভব শক্তি কি গতিশক্তি কম্পারিজনগুলো কীভাবে শর্ট টাইমে বের করা যায় সেটা ওখানে শেখানো হয়েছে, তো তুমি এখান থেকে দেখে নিতে পারো। বাট এটা ম্যানুয়ালি যদি আমরা ওইভাবে সিকিউর মতো করতে চাই আমাদের অনেক টাইম লেগে যাবে। একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলাম, ধর এটা একটা টেবিল। সো ভূমি থেকে উঠায় কোনো একটা বস্তুকে টেবিলে রাখছি, ঠিক আছে? এই টেবিলে, ঠিক আছে? সো এটা একটা টেবিল ছিল, ভূমি থেকে উঠায় টেবিলের উপর রাখছি। তাহলে এখন বলছে যে আমাদের কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তি। হ্যাঁ, তুমি এখানে যতটুকু কাজ করছো সেটাই কিন্তু তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। সিম্পল না? তুমি এখানে যা কাজ করবা ওইটাই এর মধ্যে জমা হবে, তুমি ছেড়ে দিলে আবার ও সেম যে কাজ করছো ওই কাজ নিয়ে আবার ফিরে আসবে। তো কৃতকাজ হচ্ছে তোমার বিভব শক্তি সমান। তারপরে এখানে আছে আমাদের শক্তির বিভিন্ন উৎস, যেমন বস্তুটি উল্লেখিত অবস্থানে সঞ্চিত শক্তি। এটা সামহাও মিস হয়েছে, পুরো ইয়েটা উঠানো হয় নাই। বাট আমি বলি এটা কিভাবে করবা। বস্তুটির উল্লেখিত অবস্থানে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি মানে কি? বিভব শক্তি। এটা সব দেওয়া থাকবে, সামহাও দুই ভাগটা উঠানো হয় না। ইপি ইকুয়াল টু কত হবে? mgh হবে। শেষ, mgh বসাবা, তোমার সব ভ্যালু এখান থেকে চলে আসবে, ঠিক আছে? সো এ থেকে বিতে নিয়ে গেলে কৃতকাজ কত? আমি এ থেকে বিতে নিতে কৃতকাজ কত? এ থেকে বিতে, সরি এখানে একটা জিনিস ইয়ে হয়েছে, সো এখান থেকে যদি আমরা বলি এ থেকে আমরা এ থেকে বিতে নিয়ে যাব, বিতে নিয়ে গেলে আমাদের আর ডব্লিউ ইকুয়াল টু কত হবে? mgh। তাহলে আমাদের হচ্ছে 10 9.8 ইন্টু 40। সো এখান থেকে 10 9.8 ইন্টু 40, সো রেজাল্ট গিয়ে দাঁড়াবে 20 জুল। এটা ঠিক আছে। সিমিলারিটি, এটা শক্তির উৎস থেকে ছিল, এটার মধ্যে আমাদের একটু বিভব শক্তিও চলে আসছে, একই কথা। সো তারপরে দেখি আমাদের এখানে বলছে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস। এখান থেকে প্রতি বছরের কোশ্চেন থাকে, এই বছর 24 সালে অনেকগুলো কোশ্চেন ছিল। সো এই 2-3টা বললে সবগুলো হয়ে যায়, অনেকগুলো কোশ্চেন আসছে, বাট সবগুলো তো করার দরকার নেই। নিচে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য মানে কি? যেটাকে রিনিউর, মানে যেটা শেষ হবে না। ডিজেল শেষ হয়ে যাবে, ডিজেল শেষ হয়ে যাবে কারণ এটা তোমার মিথেন, এটা একটা শেষ হয়ে যাবে। কয়লা শেষ হয়ে যাবে। বাট বায়োমাস কোনগুলো জানো? বায়োমাস মানে হচ্ছে উদ্ভিদজাত খড়কুড়া, ঠিক আছে? খড়কুড়া এগুলো হচ্ছে বায়োমাস তো আনলিমিটেড। উদ্ভিদ তো তোমার মোটামুটি সবসময় থাকবে। সো এটার পরিমাণও পৃথিবীতে অন্য যে কোনো কিছু তুলনায় অনেক বেশি। সো এইটা হচ্ছে একটা নবায়নযোগ্য শক্তি। কোন শক্তিগুলো নবায়নযোগ্য শক্তি এখানে? সো এখানে বলা আছে যে কয়লা, ভূতাপ, সমুদ্র তরঙ্গ। কয়লার কারণে তো এটা হবে না, কারণ কয়লা নবায়নযোগ্য না, এটা বাদ। প্রাকৃতিক গ্যাস এটা শেষ হয়ে যাবে, বাকিগুলো পড়ার দরকার নেই। জোয়ার ভাটা, বায়ু প্রবাহ, জলপ্রপাত, সমুদ্র তাপ, সূর্যের আলো, হাইড্রোজেন ফুয়েল, সূর্যের তাপ, ইউরেনিয়াম একটা সময় শেষ হয়ে যাবে, এটাও হবে না। এলিমিনেট করলে জলপ্রবাহ, পৃথিবীতে এনাফ পরিমাণ জল আছে, জলের প্রবাহ থাকবে। সো এটা তুমি পাবা। সমুদ্র তাপ এটাও পাবা, সূর্যের আলো। সো মোটামুটি আমরা বলতে পারি সমুদ্র তাপ ও সূর্যের আলো। সো রেজাল্ট হবে এইটা।
তারপরে যদি আমরা যাই, তারপরে বলছে নিচে কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস, খুব ইম্পর্টেন্ট। জিওথার্মাল কোনটা? জিওথার্মাল মানে হচ্ছে এটাকে বলে ভূতাপীয়। ভূতাপীয় মানে পৃথিবীর আগ্নেয়গিরি বা পৃথিবীর অভ্যন্তরে ঘূর্ণনের কারণে যে প্রচুর তাপ পাওয়া যায় সেটা তো আনলিমিটেড। সো এটা আমাদের কি, এটা হচ্ছে নবায়নযোগ্য। বায়োমাসও নবায়নযোগ্য, তাহলে এটাও হবে না। বায়ু শক্তি, এই প্রচুর পরিমাণে বায়ু আছে। ওকে, নিউক্লিয়ার শক্তিটা আমাদের অনবায়নযোগ্য শক্তি, এটা মাথায় রাখতে হবে। নিউক্লিয়ার শক্তিটা কি অনবায়নযোগ্য শক্তি? কেন? নিউক্লিয়ার শক্তির জন্য তোমার যে এলিমেন্টসগুলো দরকার হয় এগুলো খুবই লিমিটেড। সো এইগুলো এইভাবে অ্যানালাইসিস করে বললে আমাদের যে কোনো কোশ্চেন আসলে আমরা সলভ করতে পারবো। তারপরে এখানে আমাদের আছে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বহুপদী, মানে ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ করা হয়। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়? নো, ফিউশন না, এটা ফিশন বিক্রিয়া হয়। মানে এখানে ইউরেনিয়াম থেকে যে ছোট ছোট মৌলের কনভার্ট হয় এটাকে বলে ফিশন বিক্রিয়া, আর হাইড্রোজেন থেকে যে হিলিয়াম তৈরি হয় এটা হচ্ছে ফিউশন, মানে ছোট ছোট মৌল থেকে যে বড় মৌল তৈরি হয়। বাট এখানে তো এটা হয় না, এখানে বড় মৌল থেকে ছোট মৌলে কনভার্ট হয়, সেটাকে বলে ফিশন। ঠিক আছে, তাহলে এটা হবে কি ফিশন। আর বিশেষ ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয়। হ্যাঁ, কন্ট্রোলার ইউজ করা হয় যাতে তোমার ওই যে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনটাকে নিয়ন্ত্রণ করা যায়। সরি, এটা হবে না, অ্যান্সার হবে 1 আর 3। তো তারপরে বলছে যে ঘর্ষণের ফলে শক্তি যে অপচয় হয় তা পরবর্তী কি রূপে আবির্ভূত হয়? সবসময় তাপশক্তি। ঘর্ষণের ফলে যে মানে ম্যাক্সিমাম শক্তির বিনাশ হয় তাপশক্তি হিসেবে। সো ঘর্ষণের ফলে ওটা তাপশক্তি হিসেবে অপচয় হয়ে যায়। যে কোনো শক্তি এন্ডিং হয় হচ্ছে তাপশক্তি দিয়ে ম্যাক্সিমামই। স্থির অবস্থান থেকে পরন্ত কোনো বস্তুর ভূমিতে স্পর্শ করা মুহূর্তের সমস্ত শক্তি কি তার? স্থির অবস্থান থেকে ধরো তুমি এখান থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিছো, এখানে এসে পড়ছে, স্পর্শ করার মুহূর্তের পুরো শক্তিটা কিসে কনভার্ট হয় বলো তো? এখানে কি ছিল আমি একটু আগে বলছিলাম, এখানে তুমি যখন উপর থেকে ছেড়ে দিবা কাইনেটিক এনার্জি শূন্য, মানে গতিশক্তি শূন্য, বিভব শক্তি পুরাটা। আর বিভব শক্তি তোমার যান্ত্রিক শক্তি, মানে মোট শক্তি হচ্ছে তোমার বিভব শক্তি। নিচে যখন চলে আসছো এখানে তোমার যান্ত্রিক শক্তিটা হচ্ছে গতিশক্তি সমান হবে, কারণ এখানে বিভব শক্তি শূন্য। কেন? কারণ এখানে হাইট এইচ এর মানটা কত? শূন্য। এইচ এর মান শূন্য মানে ইপি এর মানটাও কত? শূন্য। সো এখানে আমাদের ই টোটাল কত হবে? ই টোটাল হবে হচ্ছে আমাদের ই কে এর সমান। বুঝা গেছে? আর এই পয়েন্টে ই টোটাল কি হবে? এখানে কাইনেটিক এনার্জি নাই, কারণ উপরে গিয়ে তোমার বস্তু থেমে গেছে, ইপি এর সমান। এই দুইটা মাথায় রাখলে এখান থেকে অনেক সিকোয়েন্স করতে পারবে, বেসিক জিনিস। সো এটা গতিশক্তি। আচ্ছা, সো এখানে বলছে প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? এটা হলো 0.7%, অর্থাৎ যত ইউরেনিয়াম আছে তার মধ্যে এই পরিমাণ 0.7% পাওয়া যায়। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ফিশন প্রক্রিয়া 1 কেজি ভর লোপ পায় তাহলে তার শক্তি কত হবে? ওকে, সো এটা হচ্ছে আমাদের যখন কোনো ভর কমে যায় বা ভর হ্রাস পায় তখন সেটা যদি শক্তিতে কনভার্ট হয়, তাহলে কোন ফর্মুলা অনুযায়ী আমরা করি? ভর যখন শক্তিতে কনভার্ট হয় আইনস্টাইনের ফর্মুলা ইকুয়াল টু mc স্কয়ার। m হচ্ছে কত? 1, আর c স্কয়ার হচ্ছে 1 কেজি, c হচ্ছে 3 × 10⁸। সো এটা হবে 9 × 10⁻16 জুল। ক্ষমতার একক কোনটা? আচ্ছা, ক্ষমতার মাত্রা কোনটা? এই মাত্রা একক নিয়ে অনেক কোশ্চেন আসে, সো আমি এগুলো তোমাদের পরে সলভ করে দিব। p = w/t। ওকে, সো w = কত? mgh/t। সো এখান থেকে আমরা মাত্রাগুলো বসালেই হয়ে যায়। এটা হচ্ছে কত? মাত্রা হচ্ছে m, তারপরে g এর মাত্রা হচ্ছে কত? যে জি হচ্ছে ত্বরণ, না ত্বরণের মাত্রা কত? l t ইনভার্স 1। h এর মাত্রা হচ্ছে লেন্থ, আর t এর মাত্রা হচ্ছে t। সো আলটিমেটলি কত পাচ্ছি আমরা এখানে? m l স্কয়ার t ইনভার্স 2, m l স্কয়ার t ইনভার্স 2, m l স্কয়ার t ইনভার্স 2। ঠিক আছে, এটা এভাবে আমরা মনে রাখতে পারি, কোনো কিছু মুখস্থ করার কোনো দরকার নাই, ভেঙে ভেঙে সবগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, মাস, হাইট এর হচ্ছে লেন্থ, টি এর হচ্ছে ক্যাপিটাল টি, এভাবে মনে রাখলে হয়। তারপরে আসে আমাদের এখানে মেইনলি আসে ক্ষমতা। সো নিচের ক্ষমতায় বলছে নিচের কোনটি বল ও বেগের গুণফল? বল এবং বেগের গুণফল। সো এখানে একটু আমাদের বের করা লাগবে বল ও বেগের গুণফল। তার মানে F × v সমান কত? দেখি এটা F × v সমান কি লেখা যায়। F × v ডিরেক্ট ফর্মুলা কিন্তু আমাদের নাই কোথাও। ঠিক আছে, সো আমরা ট্রাই করি এটা দিয়ে কোনটা বের করা যায়।
এফ কে যদি একটু ভেঙে লেখা যায় তাহলে কি লেখা যাবে? আচ্ছা, ভি কে কত লেখা যায় বলো তো? এস বাই টি না? ওকে, সো এফ এস মানে এফ এস বাই টি। এফ এস মানে কত বলো? এফ ইন্টু এস মানে ডব্লিউ বাই টি, তার মানে এটা কত? পি। সো এফ বি ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? পি লেখা যায়। পি মানে ক্ষমতা। সো আমরা বলতে পারি ক্ষমতা হবে এত কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে 6 মিটার উচ্চ সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট হবে? ক্ষমতা পি ইকুয়াল টু কত? ডব্লিউ বাই টি। সো কি হবে? এম জি এইচ বাই টি। এম এর মান কত এখানে বলো তো? এম এর মান হচ্ছে আমাদের 40, 9.8, এইচ এর মান হচ্ছে 6, 12। তাহলে যা আসে রেজাল্ট আমাদের 40, 9.8 ইন্টু 6 বাই হচ্ছে 12, 196 ওয়াট। সো অ্যান্সার হচ্ছে 196 ওয়াট। তারপরে আমাদের বলছে 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে এত মিটার উঁচু পাহাড়ে উঠে তার ক্ষমতা কত ওয়াট হবে? সিমিলার ম্যাথ। ডব্লিউ ইকুয়াল টু কত? আচ্ছা, আমাদের বের করা লাগবে পি। আমরা একবারে সূত্রে বসাই দিই, যে তাহলে আমরা এখান থেকে যেটা পাইছি পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, ফর্মুলা এটা। সো এম এর মান কত? 70, 9.8, এইচ কত মিটার গেছে বলো? 100 মিটার। আর টাইম লাগছে হচ্ছে 5 মিনিট। 5 মিনিটে কত সেকেন্ড? 300 সেকেন্ড। সো আমাদের কত হবে? 70, 9.8 ইন্টু 100 বাই হচ্ছে 300, 228.67 ওয়াট। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝো? খুবই সিম্পল। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 90%, মানে যদি বলে যে তোমার ক্ষমতা হচ্ছে 90%, 90% মানে তুমি যদি এফর্ট দাও 100, পাওয়া হচ্ছে 90। তার মানে তুমি 90% মানে হচ্ছে 90% মানে হচ্ছে তোমার ইনপুট 90% তুমি যদি ইনপুট যদি দাও 100, ইনপুট যদি 100 দাও, আউটপুট কত পাবা? 90। তার মানে সর্বদা 90 জুল শক্তি দিতে হবে। যন্ত্রে সর্বদা 100 জুল শক্তি দিতে হবে। যন্ত্রে সর্বদা 90 জুল শক্তি দিলে লব্য কার্যকর শক্তি 100। যন্ত্রে 100 শক্তি দিলে লব্য শক্তি, মানে তুমি যদি 100 জুল শক্তি দাও তাহলে লব্য শক্তি বা পাবা বা এটা হচ্ছে আউটপুটটাই হচ্ছে আমরা পাই 90 জুল। সো এটা হচ্ছে এটা। একশো কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে এত মিটার তোলা হলে শক্তির অপচয় কত হবে? শক্তির অপচয় কি? ইনপুট আর আউটপুটের ডিফারেন্স হচ্ছে তোমার শক্তির অপচয়। যেমন ইনপুটটা এখানে কত? ইনপুট হচ্ছে 100 কিলোওয়াট। তুমি যেই মোটরটা ইউজ করতেছো, মোটরের ইনপুট ও সবসময় 100 কিলোওয়াটই দিবে। সো তাহলে তার ইনপুটটা কত এখানে? তো যে আমরা বলি যে পি ইনপুট হচ্ছে কত আমাদের? 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। ওকে, তাহলে আউটপুট আমরা সবসময় যেটা পাই সেটাই হচ্ছে আমাদের আউটপুট। যারা এই টাইপের ম্যাথ করছি তারা জানি, আমরা যেটা পাই সেটাই হচ্ছে আউটপুট, আর যেটা দেই সেটা হচ্ছে ইনপুট। তাহলে দিছি 1 কিলোওয়াট, পাইছি কত? পাইছি হচ্ছে আমরা যেটা পাইছি হচ্ছে কোনটা? যেটা আমরা দেখতে পাইছি। তাহলে এম জি এইচ বাই টি, এটা আমরা দেখতে পাইছি। আমরা দেখছি কি যে 15 সেকেন্ডে 100 ভরের একটা বস্তুকে 10 মিটার উপরে তো, সেটা আমরা দেখতে পাইছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখানে এম এর মানটা হচ্ছে কত? 100, জি এর মানটা হচ্ছে 9.8, এইচ এর মানটা হচ্ছে কত? 10, আর টাইম লাগছে 15 সেকেন্ড। সো এখান থেকে আমরা হিসাব করলে 100, 9.8 ইন্টু 10 বাই হচ্ছে 15, 653.33 ওয়াট। তাইলে যদি আমরা বলি এত আমরা হচ্ছে ইনপুট দিলাম আর আউটপুট পাইছি কত? এত। তাহলে এখানে আমাদের ইনপুট আর আউটপুট এত পাইছি, তাই না? তাহলে আমাদের হচ্ছে শক্তির অপচয়। তাহলে প্রথমে আমরা ক্ষমতার অপচয়টা বের করে নিই। এখানে ক্ষমতার অপচয় কত হয়েছে? তাহলে আমরা অপচয় প্রথমে ক্ষমতার অপচয়টা বের করি। ক্ষমতার অপচয় কতটুকু হবে বলো তো? পি ইনপুট মাইনাস পি আউটপুট। সো বিয়োগ করলে কত আসে? 346.67 ওয়াট। এখন এটাকে কিসে নিতে হবে? আমাদের
জুলে নিতে হবে। সো পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। সো আমাদের ডব্লিউ ইকুয়াল টু কত, পিটি। এটাকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে ক্ষমতার অপচয় প্লাস আমাদের কাজের অপচয় বা কৃতকাজের অপচয় বা শক্তির অপচয় বের হয়ে যাবে। তাহলে 346.67 ইন্টু 15, 5200 কত আসে, 5200 জুল। তাহলে অ্যান্সার কত? এই ম্যাথগুলো মোটামুটি ভালোই পড়ে, একটু টাইম লাগবে। সো একটু প্র্যাকটিস যদি করো তাহলে শর্ট টাইমের মধ্যে করা যাবে। তারপরে লাস্ট টাইপ আমাদের এখানে, সেটা হচ্ছে কর্মদক্ষতা। সো এই টাইপের ম্যাথ অলরেডি কর্মদক্ষতা নিয়ে এখানে একটু আলোচনা হয়েই গেছে। সো আমাকে বলছে যে 35 নিউটন ওজনের একটি বস্তু 5 মিটার উচ্চতায় ওঠাতে একটি মোটর ব্যবহৃত হয়। 400 জুল শক্তি খরচ করে মোটরটি কর্মদক্ষতা কত? ওকে, তাহলে কর্মদক্ষতা হচ্ছে আমাদের ইনপুট বাই আউটপুট। এটি 400 জুল শক্তি খরচ করে আর 5 মিটার উপরে ওঠানো হয়েছে। তাহলে যেটা খরচ করছে বা ইঞ্জিন যেটা খরচ করছে সেটা হচ্ছে ইনপুট। সেটা কি? ইনপুট। আর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আউটপুট। বোঝা গেছে? তাহলে আমরা কর্মদক্ষতা এটা ইকুয়াল টু আমরা যেটা দিয়ে করতে পারি যে আমাদের ডব্লু আউটপুট বাই হচ্ছে ডব্লু ইনপুট। ঠিক আছে, যে ডব্লু আউটপুট বাই ডব্লু ইনপুট। আউটপুট কত এখানে? আউটপুট হচ্ছে আমাদের mgh যেটা আমরা পাইছি, আর ইনপুট হচ্ছে আমাদের 400। সো দেখো এখানে 35 নিউটন মানে mg পুরাটার মানই দেওয়া আছে। mg পুরাটার মান কত? 35। সো 35 ইন্টু h এর মান কত? h এর মান হচ্ছে 5 আর নিচে হলো কত? 400। সো আমরা যদি এখানে দেই 35 ইন্টু 5, 35 ইন্টু 5 বা 400 গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। সো এখানে 43 পাইছি, 43.75। কখন? যখন এখানে আমরা 100% দিয়ে গুণ করব, এত পার্সেন্ট পাইছি। আনসার কত? এটা। সো ইনপুট আউটপুট কিভাবে বুঝবো? ইঞ্জিন যেটা দিছে সেটা হচ্ছে ইনপুট আর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আউটপুট। সো আমাদের এখানে লাস্টের দিকে চলে আসছি। আমাদের এখানে সিমিলার টাইপের ম্যাথই আছে। বলছে একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। লভ্য কার্যকর শক্তি কত? ওকে, লভ্য কার্যকর শক্তি মানে হচ্ছে তুমি যতটুকু পাইছো, লভ্য কার্যকর শক্তি। তাহলে একটি মোটর এত নিউটন ওজনের একটি বস্তুকে 5 মিটার উপরে ওঠাতে 400 জুল। তাহলে আমি যদি এখানে মার্ক করে দিই, এটা হচ্ছে আমার কত বলো? এটা হচ্ছে আমাদের জুল, মানে এটাকে আমরা বলি ডব্লু ইনপুট আর বাকি যেটা পাইছি সেটা হলো ডব্লু আউটপুট। আউটপুটটাই হচ্ছে কি? লভ্য কার্যকর শক্তি, মানে আমাদের ডব্লু আউটপুট চাইছে। আউটপুট ইকুয়াল টু কত হবে? mgh। এম এর মানে এখানে কত? 50 নিউটন দেওয়া আছে। 50 নিউটন মানে কত? এটা হচ্ছে mg এর মান, কারণ হচ্ছে m ইন্টু জি, মানে এটা হলো কি? তার ওজন না। সো 50 নিউটন দেওয়াই আছে। তাহলে 50 ইন্টু এইচ এর মানটা কত? এইচ এর মান দেওয়া আছে 5 মিটার। সো কত হবে? 250 জুল। কত? 250 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের ডব্লু আউটপুট বা লভ্য কার্যকর শক্তি। তারপর বলছে উদ্দীপকে শক্তি নিত্যতার সূত্রটি প্রযোজ্য হবে। অবশ্যই শক্তি নিত্যতার সূত্র অবশ্যই প্রযোজ্য হবে। এখানে বলছে মোটরটি কর্মদক্ষতা এত %, সেটা বের করে নিই আমরা। সে আমাদের কর্মদক্ষতা যে ডব্লু আউটপুট ডব্লু ইনপুট। আউটপুট কত পাইছি? একটু বের করছি 250, ইনপুট হচ্ছে কত? 400 ইন্টু কত পার্সেন্ট হবে? 100%। সো 250 ভাগ 400, হ্যাঁ 62.5% আসে। সো এটা আমাদের এটাও হবে, এটাও হবে। অপচয় শক্তি হচ্ছে 150 জুল। হ্যাঁ, আমাদের কি অপচয় মানে কত? অপচয় কেমনে বের করছি? একটু আগে ম্যাথ করছি আমরা যে পি অপচয়, আমরা এখানে কাজের না, সো কাজেরটা করি। সো আমাকে বলছে ডব্লু ইনপুট মাইনাস ডব্লু আউটপুট। সো 400 মাইনাস 250, সো আমরা বলতে পারি 150 জুল। সো অ্যান্সার কোনটা হবে? তিনটাই হবে। শক্তি নিত্যতা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। 150 জুল কি হয়েছে এখানে বলো তো? তাহলে 150 জুল অপচয় হয়েছে, বাট এটা তো হিসাবে আছে, তাই না? সো আমাদের লাস্ট দুইটা টাইপ এখানের ম্যাথ। এখানে আমাকে বলছে সিমিলার টাইপের যে এত কিলোওয়াট একটি মোটর, এই যে লেখা আছে কিলোওয়াট, এটা মানে কি বলো তো? এত কিলোওয়াট দেয়, তার মানে এটা হচ্ছে তার
এটা যেহেতু ক্ষমতা, তার মানে পি কি হবে, ইনপুট না আউটপুট হবে? অবভিয়াসলি ইনপুট হবে, মানে এত ক্ষমতা সে দিবে। এটি মোটর এত সেকেন্ডে এত বস্তুকে এত তুলছে, তাহলে বাকি যেটা ঘুরছে সেটা হচ্ছে আমাদের আউটপুট। বস্তুটির ভর কত সেটা বের করতে বলছে। তাহলে 20 সেকেন্ডে 40 মিটার উপরে ওঠাতে এত শক্তির অপচয় হয়। কত শক্তির অপচয় হয়েছে? এত শক্তির অপচয় হয়েছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। ওকে, তাহলে এটা একটু আমরা এইভাবে করতে পারি। দেখো, শক্তির অপচয়, শক্তির অপচয়। সো আমরা একটাকে বলছি অপচয় মানে কি? অপচয় মানে হচ্ছে যে ডব্লিউ আউটপুট, সরি, ডব্লিউ ইনপুট মাইনাস কত হবে? ডব্লিউ ইনপুট মাইনাস ডব্লিউ আউটপুট। সো অপচয় হচ্ছে কত? 50,000 মাইনাস। আচ্ছা, সো এখানে আমাদের অপচয় হচ্ছে 50,000 জুল, আর ডব্লিউ ইনপুট, ইনপুট আমরা কত দিছি? আচ্ছা, ইনপুট হচ্ছে আমাদের কত হবে? ডব্লিউ, দেখো পি ইকুয়াল টু কত আমাদের? ডব্লিউ বাই টি। সো ডব্লিউ ইকুয়াল টু কত হবে বলো? পিটি না? এখানে পিটি হবে, বাট পিটা কত হবে? পি অফ ইনপুট ইন্টু টি মাইনাস ডব্লিউ আউটপুট কত হবে? ডব্লিউ আউটপুট মানে আমি এখানে যতটুকু পাইছি, তার মানে এম জি আর কত এইচ, বুঝা গেছে? যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে ডব্লিউ আউটপুট। এই ফর্মুলাতে কাজে লাগলে এখন আমাদের এটা হয়ে যাবে। তাহলে 50,000, ওকে, পি আউটপুট এটা হলো কত? এত কিলোওয়াট মানে কত ওয়াটে হয়? ওয়াটে নিয়ে যেতে হবে 4900। টাইম লাগছে কতক্ষণ আমাদের? 20 সেকেন্ড মাইনাস এম। জি এর মান কত বলো? 9.8। কত উচ্চতায় উঠেছে বলো? 40 মিটার। এখান থেকেই তোমার বস্তুর ভরটা কিন্তু বের হয়ে যাবে। সো আমি যদি এখানে একটু ক্যালকুলেটরটা করে নিই, 50,000 মাইনাস 1900 ইন্টু 20, তাহলে আমাদের মোটামুটি আসতেছে মাইনাস 48,000। ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে 9.8 ইন্টু 40 মাইনাস এম। এই মাইনাসে মাইনাসে বাদ চলে যায় এখানে। সো আমি মাইনাসে মাইনাসে দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাও বাদ এটাও বাদ। তাহলে এটাকে ভাগ দিতে হবে 9.8 ইন্টু 40। সো রেজাল্ট হচ্ছে আমাদের 122.45 কেজি। 122.45 কেজি। সো রেজাল্ট হচ্ছে কি 122.45 কেজি। মোটরটির প্রদত্ত শক্তি হচ্ছে এত জুল, কর্মদক্ষতা হচ্ছে এত %, আর কাজ করার হার এত। ওকে, সো আমরা একটু দেখি এখানে। প্রথমে দেখি প্রদত্ত শক্তি কি এত জুল, সে কি এত জুল শক্তি দিবে? করা যায়, কিভাবে করব? শক্তি প্রদত্ত মানে এটা ইনপুট দিবে কতটুকু? সো ডব্লিউ ইনপুট ইকুয়াল টু কত হবে বলো তো? পি ইনপুট ইন্টু টি, তাই না? সো পি ইনপুট কত এখানে বলো? 4900, আর টি এর মান কত? 20। হ্যাঁ, তাহলে কত হয়? 98123 এত জুল হয়। তাহলে অ্যান্সার এটা ঠিক আছে। কর্মদক্ষতা হচ্ছে এত %। সো কর্মদক্ষতা কিভাবে বের করে? এটা ইকুয়াল টু আচ্ছা, এখানে আমরা কোনটা দিয়ে বের করতে পারি? এটা ইনপুট আর আউটপুট দিয়ে এটার ইনপুট পাইছি। ওকে, সো ডব্লিউ ইনপুট আর ডব্লিউ আউটপুট দিয়ে করে ফেলি। ডব্লিউ আউটপুট আর ডব্লিউ ইনপুট। ডব্লিউ ইনপুট কত? যে 98,000 জুল, আর আউটপুটটা হচ্ছে এমজিএইচ দিয়ে করে ফেলতে পারি। এই যে ডব্লিউ আউটপুট কত পাইছি বলো? এই যে ডব্লিউ আউটপুট পাইছিলাম হচ্ছে আমরা এমজিএইচ। এমজিএইচ এর মান কত বলো? ওই যে 122.45, ওটাকে গুণ করে দিব হচ্ছে 9.8। এইচ হচ্ছে কত বলো? 40। ওটা ভাগ হবে 9800 ইন্টু 100, 48.98%। ওকে, 48.98%, এটাই ইন্টু 100 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা কত পাইছি? কর্মদক্ষতা এত %। কাজ করার হার হচ্ছে এত ওয়াট। কাজ করার হার হচ্ছে এত ওয়াট। এটা হলো আউটপুট। যদি আমরা, হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে হবে পি অফ আউটপুট। তাহলে পি অফ ডব্লিউ আউটপুট বাই টি হবে। ডব্লিউ আউটপুট কত? ডব্লিউ আউটপুট বাই টি।
ডব্লিউ আউটপুট কত বলো তো? ডব্লিউ আউটপুট কত পাইছি আমাদের? ওই যে কত হবে, ডব্লিউ আউটপুট হবে mgh বাই হচ্ছে t, শেষ আগের মতো। সো প্রথমে 122.45 ইন্টু 9.8 ইন্টু 40 ভাগ হচ্ছে 20। সো মোটামুটি হ্যাঁ 2400 ওয়াট আসে, অ্যাপ্রক্সিমেটলি 2400 ওয়াট আসে। সো এইটা অ্যান্সার হবে কোনটা? তিনটাই হবে, বুঝা গেছে? সো কর্মদক্ষতা থেকে যদি এই টাইপের ম্যাথগুলো করতে পারো, লিটারালি এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমরা আজকে কাজ ক্ষমতা শক্তি যত টাইপের ম্যাথগুলো আসতে পারে সবগুলো করছি। এখানে খুবই ইন্টারেস্টিং ছিল কর্মদক্ষতার ম্যাথগুলো। তুমি বেসিকটা যদি বোঝো, ইনপুট আউটপুট যদি ধরতে পারো, যেটা কোনো টাইপের ম্যাথ সলভ করতে পারবা। সো এই 40টা এমসিকিউ করতে পারলে তুমি বোর্ডের যে কোনো এমসিকিউতে অ্যাপ্রোচ করতে পারবা খুব সহজে। আশা করি তোমরা পরবর্তী লেকচারগুলো দেখবেন, এইটা ফলো করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।